আজকে রাতে আমাদের অ্যাসাইনমেন্টটাও দেওয়া হবে। সিলেবাসটা হচ্ছে আমাদের এই স্লাইডটাই, গ্রাফ এবং ট্রি। এটার উপরে আমাদের একটা 5 মার্কের অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা 24 ঘন্টা, যেহেতু আপনাদের টাইম 24 ঘন্টার মধ্যেই করে সাবমিট করে দেবেন, ঠিক আছে? 5 মার্কের একটা অ্যাসাইনমেন্ট লেট সাবমিট করবেন, এটা আসলে একসেপ্টেড না, হ্যাঁ? তো আমরা এতদিন পর্যন্ত আমরা গ্রাফ নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা গ্রাফের একটা ছোট পার্ট আছে, ছোট এবং অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ট্রি। এটা নিয়ে আলোচনা করব। আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, সবাই একটু মিউট করে রাখেন। তো প্রথম কথা হচ্ছে আমাদের ট্রি। ট্রি জিনিসটা হচ্ছে এক ধরনের গ্রাফ। ট্রি হচ্ছে এক ধরনের গ্রাফ। এই গ্রাফের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, এগুলো আমাদের একটু জানতে হবে। তো গ্রাফের যদি ট্রি এর যদি আমরা ডেফিনেশনটা খেয়াল করি, ডেফিনেশন আমাদের 3টা পয়েন্ট বলা আছে। 3টা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটা গ্রাফের এই 3টা পয়েন্টের কারণে গ্রাফটাকে আমরা ট্রি বলতে পারবো। তো পয়েন্ট 3টা কি? ফার্স্ট পয়েন্টটা হচ্ছে গ্রাফটা কানেক্টেড হতে হবে। গ্রাফটা কানেক্টেড হতে হবে। এখন কানেক্টেড আসলে মানে কি? কানেক্টেড বলতে কি বোঝায়? মনে করেন আমার এখানে আরেকটা এজ আছে। মনে করেন জি নামে একটা আমার এজ আছে, সরি, জি নামে আমার একটা নোড আছে। এই নোডের সাথে বাকি কোনো নোডের কানেকশন নাই। বাকি কোনো নোডের কানেকশন নাই মানে অন্য কোনো নোড থেকে, মনে করেন এ নোড থেকে আমি জি তে কোনোভাবে আসতে পারবো না। এরকম যদি সিনারিও হয়, তখন সেটাকে ডিসকানেক্টেড গ্রাফ বলবো। ডিসকানেক্টেড গ্রাফ বলবো, ঠিক আছে? যদি আমি একটা গ্রাফের সব নোড থেকে সব নোডে যেতে পারি, কোনো না কোনো ভাবে সব নোড থেকে সব নোডে যেতে পারি, ডাইরেক্ট একটা এজ থাকতে হবে তা না, অনেকগুলো এজ ঘুরে আমি যেতে পারি, কিন্তু যেতে পারি, এরকম যদি হয় তখন সেটাকে কি বলে? কানেক্টেড গ্রাফ বলে। কানেক্টেড গ্রাফ কি বুঝতে পেরেছি আমরা? স্যার আরেকবার একটু বোঝালে ভালো হয়। কানেক্টেড গ্রাফ বলতে বোঝালাম, মনে করেন এই যে এ থেকে আমি এ নোডটাতে, এ নোড থেকে ই নোডে আমি কি যেতে পারবো না? এ থেকে সি গেলাম, সি থেকে এফ গেলাম, এফ থেকে ই তে গেলাম। এরকম আমি সব নোড থেকে, বি থেকে আমার ইতে আসতে পারবো, আবার ই থেকে আমি এফ এ যেতে পারবো, এরকম সব নোড থেকে সব নোডে যেতে পারবো। কিন্তু একটা যদি গ্রাফটা কানেক্টেড না হতো, তাহলে এমন একটা নোড থাকতো বা দুইটা নোড থাকতো যে নোডে আমরা যেতে পারতাম না। যে নোডে আমরা যেতে পারতাম না। আমরা আগে এই ধরনের গ্রাফ দেখে এসেছি। আমি যদি গ্রাফ গুলোতে যাই একটু, মনে করেন এই যে এই গ্রাফটা ছিল, এই গ্রাফে এফ নোডে কি আমি কোনোভাবে যেতে পারবো? না স্যার। এটা কিন্তু আমার একটা গ্রাফ, হ্যাঁ, পুরোটা মিলেই একটা গ্রাফ, এফ সহই কিন্তু আমার একটা গ্রাফ, কিন্তু এই গ্রাফটা কানেক্টেড গ্রাফ না। কারণ আমরা কোনো এই যে এ বি সি ডি ই থেকে এফ নোডে আসতে পারছি না, বা এফ নোড থেকে ওই নোড গুলোতে যেতে পারছি না। যদি আমার এফ এ কোনো একটা এজ থাকতো, তাহলে আমি কি বলতাম? বুঝতে পারছি স্যার। গ্রাফটা কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমার কানেক্টেড, এটা একটা আমার বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি? গ্রাফটা আনডিরেক্টেড হতে হবে। মানে কি, গ্রাফে কোনো ডিরেক্টেড এজ থাকতে পারবে না, ঠিক আছে? ট্রি এর ক্ষেত্রে আমার কোনো ডিরেক্টেড এজ থাকতে পারবে না। আমার কি ডিরেক্টেড আনডিরেক্টেড বুঝতে সমস্যা আছে কোনো? ডিরেক্টেড আনডিরেক্টেড গ্রাফ বলতে কি বুঝতে আমাদের সমস্যা আছে? না না স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এটা গেল। তারপরে কি? আমাদের এই কানেক্টেড হতে হবে, আনডিরেক্টেড হতে হবে, এবং কোনো সার্কিট বা সাইকেল থাকা যাবে না। কোনো সার্কিট বা সাইকেল থাকা যাবে না। সাইকেল তাহলে কি? সাইকেল কি? স্যার নিজ নোডে যদি ফিরে আসে তখন এটাকে সাইকেল। নিজ হ্যাঁ, নোডে স্যার। যদি ফিরে আসে, কিভাবে ফিরে আসবে? ফিরে আসা তো দুই স্যার ধরনের। অনেকগুলো অনেকগুলো সাইকেল অনেকগুলো নোড যদি ঘুরে আসে আবার সেম নোডে ব্যাক আসে, সেটাকে কি বলবে? সাইকেল সাইকেল। বলবে, ঠিক আছে? একটা নোডে যদি আমি অনেকগুলো নোড ঘুরে আবার সেম নোডে ব্যাক আসতে পারি, তখন সেটা কি হবে? আমার একটা সাইকেল হবে। তাহলে সাইকেল থাকা যাবে না। ট্রি এর ক্ষেত্রে কি বলা আছে? সাইকেল থাকা যাবে না। তো ট্রি এর ডেফিনেশন আমরা কি পেলাম? ট্রি কানেক্টেড, একটা ট্রি এক ধরনের গ্রাফ যেটা কানেক্টেড হবে, আনডিরেক্টেড হবে, এবং কোনো
সাইকেল বা সার্কিট থাকা যাবে না। ডেফিনেশনটা বুঝতে পেরেছি আমরা? স্যার আনডিরেক্টেড কিভাবে হইতেছে না? আনডিরেক্টেড হবে তো, আনডিরেক্টেড হতে হবে, কানেক্টেড হতে হবে, আনডিরেক্টেড হতে হবে, কিন্তু কোনো সাইকেল থাকা যাবে না। আনডিরেক্টেড মানে কি? কোনো ডিরেক্টেড এজ থাকবে না। মানে কি? এই যে এ থেকে সি তে যেতে পারবো, আবার সি থেকে এ তে যেতে পারবো, কিন্তু যদি এ থেকে সি একটা ডিরেক্টেড এজ হতো, তাহলে কি আমি সি থেকে আর এ তে যেতে পারতাম? পারতাম জি না। স্যার। ওরকম এজ থাকা যাবে না। ওরকম এজ থাকলে ওটা ট্রি বলা যাবে না ওটাকে। স্যার G3 তে স্যার আমি ডি এর থেকে তো স্যার ডি থেকে প্রথমে এ তে যাব, বি তে যাব, আবার সি তে কি লাস্টে ই ওটা আমরা থেকে দেখছি, আমি আমরা আবার এক্সাম্পল গুলো দেখছি, আমরা সমস্যা নেই। আগে ডেফিনেশনটা দেখেন, এক্সাম্পল গুলো আমি দেখাই দিচ্ছি। ডেফিনেশনের প্রত্যেকটা পার্ট কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এক্সাম্পল গুলো খেয়াল করি। G1 এর ক্ষেত্রে এটা আমার ট্রি না? জি স্যার। জি স্যার। এখানে দেখেন সবগুলো নোডই আমার কি কানেক্টেড আছে। গ্রাফে কোনো ডিরেক্টেড এজ নাই আমার, মানে এটা কি, এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, এবং কোনো সাইকেলও নাই। তো এটা কি হবে? এটাকে আমরা ট্রি বলতে পারবো। এটার ক্ষেত্রে G2 এর ক্ষেত্রে, G2 কি আমার ট্রি? জি স্যার। G2 আমার ট্রি হবে। এটাও দেখেন সবগুলো নোড কানেক্টেড আছে, এখানে আনডিরেক্টেড কোনো ডিরেক্টেড এজ নাই, এবং এখানে কোনো আমার সাইকেলও নাই। তো এটাও আমাদের ট্রি হবে। G3 এর ক্ষেত্রে জি স্যার, এটা এইটাও হচ্ছে ট্রি স্যার, স্যার এটা সবগুলোই তো ট্রি। মনে হয় জি হব এটা কি ট্রি হবে না হবে না? না স্যার, মনে হয় হবে না, কারণ স্যার এ হবে না স্যার। সাইকেল আছে, এতে কেন? সাইকেল আছে স্যার, এতে সাইকেল আছে? সাইকেল। জি আচ্ছা, স্যার। সাইকেলটা কি সাইকেল? নোটগুলো কি কি? স্যার সেটা হচ্ছে এ এ বি ডি এ স্যার, এ বি ই ডি এ স্যার। এ বি, তারপরে ই আর ডি, তারপরে আবার এ, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। আমাদের এখানে একটা সাইকেল আছে, সাইকেলটা খেয়াল করেন, সবাই দেখতে পাচ্ছেন কিনা? এ ই সরি এ বি, বি ই, ই ডি, আবার ডি এ। এটা আমাদের একটা কি সাইকেল বা সার্কিট। এই সার্কিট থাকার কারণে এটাকে আমরা ট্রি বলতে পারবো না। বোঝা গেছে? এটা ট্রি হবে না তাহলে। এটা আমাদের ট্রি হবে না। এটা একটা গ্রাফ, গ্রাফ তো হবে, কিন্তু এটা আমাদের ট্রি হবে না। বুঝতে পারছি আমরা? মানে স্যার সাইকেল থাকলে হচ্ছে ট্রি হবে না। হ্যাঁ, সাইকেল থাকা যাবে না। Okay. 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বারটা কি আমাদের গ্রাফ সরি ট্রি হবে? এটা তো গ্রাফ, গ্রাফই তো সব। হ্যাঁ, ট্রি হবে কিনা? হবে না মেবি। স্যার হবে তো। স্যার জি হবে, এটা হবে হবে। কারণ মনে হচ্ছে যে হবে না। জি স্যার হবে না। কেন হবে না? স্যার আমরা তো সেটার সাথে স্যার স্যার আমরা তো সি থেকে কোনোভাবেই এতে যাইতে পারতেছি না, বা ডি থেকে কোনোভাবেই এতে যাইতে পারতেছি না, বা ডি থেকে কোনোভাবেই এফ এ আসতে পারতেছি না। জি হ্যাঁ স্যার। ঠিক বলছেন। দেখেন আমাদের এখানে দেখে মনে হলো যে সবগুলো কানেক্টেড আছে, কিন্তু আসলে সবগুলো কানেক্টেড নাই। দেখেন এ আর এফ, এদের সাথে সি ই বি ডি এর কোনো কোনো কানেকশন নাই। এ আঁকার সময় ওভারল্যাপ হয়েছে, কিন্তু এ থেকে কি আমি সি তে আসতে পারবো কোনোভাবে? পারবো না তো। এ থেকে শুধুমাত্র এফ এর দিকেই আমার এজ আছে, তাই না? জি স্যার। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? আবার সি থেকে বা মনে করেন এই যে ই থেকে দিয়ে আমি এতে যেতে পারবো কোনোভাবে? এ থেকে এতে যাওয়ার কোনো আমার রাস্তা নাই। স্যার তাহলে তো ফার্স্ট স্টেপটাও ট্রি হবে না স্যার। তাহলে কিন্তু আমি ই থেকে সি তে যেতে পারতেছি না। এটাতে পারতেছো? এই যে এখান থেকে জি স্যার, এটাতে হ্যাঁ। ই থেকে এফ এ গেলাম, এফ থেকে সি তে গেলাম, যেতে তো যেকোনো একটাতে কানেক্ট হলেই হবে, মানে কানেক্টেড করে গেলেই হবে নাকি? হ্যাঁ, যে কোনো একটা রাস্তা দিয়ে গেলেই হলো, ডাইরেক্ট এজ থাকতে হবে তা নয়। ও আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার। কিন্তু বুঝতে পেরেছি এখন। এখানে তো দুইটা আলাদা মানে ভাগ হয়ে আছে, এ আর এফ এক সাইডে আছে ধরা যায়, আর সি ই বি ডি আলাদা আছে, এটাও ধরা যায়।
বুঝা গেছে? মাঝখানে একটা নোট হইলে হ্যাঁ, মাঝখানে যদি একটা নোড এই জায়গাতে যদি একটা নোড থাকতো তাহলে বলতাম সবগুলো কানেক্টেড, কিন্তু মাঝে যেহেতু আমার কিন্তু নোড নাই কেন, বুঝা গেছে? এটা আমাদের ট্রি হবে না, কারণ এটা কি কানেক্টেড না, কানেক্টেড না তাই। স্যার এখানে যদি সি আর ডি এর মাঝে নোট হতো তাহলে কি হতো, এটা ট্রি হতো? না, সি আর ডি এর মাঝে থাকলেও কি এ আর এফ এর সাথে কানেকশন থাকছে? না। কানেকশন থাকছে না। আর সি আর ডি এর মধ্যে থাকলে তো আবার লুপ হয়ে যায়, লুপ হয়ে যায় না? জি স্যার। তাহলে জি স্যার। তাহলে তো ওই দিক থেকেও চিন্তা করলে হবে না। তাহলে কোনটা ট্রি হবে আর কোনটা ট্রি হবে না আমরা কি বের করতে পারবো? জি স্যার। জি স্যার। ট্রি এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ট্রি থেকে আর ওই ছোট ছোট ডেফিনেশন আছে, যেমন ফরেস্ট, অনেকগুলো ট্রি যদি থাকে, অনেকগুলো যদি আমাদের ট্রি থাকে সেগুলোকে কি বলবো একসাথে? ফরেস্ট বলবো। সহজ কথা, হ্যাঁ, ফরেস্ট বলবো। ট্রি এর ক্ষেত্রে একটা সুন্দর থিওরাম আছে, হ্যাঁ, থিওরামটা দেখেন। এই যে এ, এই যে নোড গুলো আছে, এ নোড থেকে আমি যদি এফ নোডে আসতে চাই তাহলে আমার কয়টা রাস্তা আছে? এ থেকে আমি যদি এফ এ আসতে চাই স্যার একটাই তো। একটাই রাস্তা আছে। আমি যদি জি থেকে ইতে যেতে চাই স্যার একটা রাস্তা একটাই। স্যার। একটাই রাস্তা আছে, হ্যাঁ। এটাই বলছি, ট্রি এর ক্ষেত্রে যে কোনো দুইটা নোডের মাঝে শুধুমাত্র একটাই রাস্তা থাকবে, এবং এটা সব সময় শুধুমাত্র একটাই রাস্তা থাকবে, একের বেশি রাস্তা থাকবে না। কেউ বলতে পারবেন কেন একের বেশি রাস্তা থাকবে না? স্যার একের বেশি রাস্তা থাকলে তো স্যার ওইটা ট্রি হবে না। হ্যাঁ স্যার, সার্কেল হয়ে যাবে। একের বেশি রাস্তা থাকার মানে হচ্ছে কি আমার একটা সাইকেল হয়ে যাবে, Cycle সাইকেল হয়ে যাবে। হয়ে যাবে, ঠিক আছে? একের বেশি রাস্তা থাকা মানে হচ্ছে সাইকেল হয়ে যাবে। এই জন্য আমার সবসময় কি থাকে, একটাই রাস্তা থাকে, রাস্তাটা ইউনিক হয়। রুটেড ট্রি, একটা ট্রি এর ক্ষেত্রে আমাদের কি থাকে, শেকড় থাকে না, শেকড় বলে, আর একটা কি বলে, আমাদের যে মাটিতে যে জায়গাটা থাকে মূল স্যার। মূল বলা যায়, ঠিক আছে? যে জিনিসটা ওটাই হচ্ছে কি রুট। রুট বোঝায় না একটা যে শুরু, কোথা থেকে শুরু। তো ট্রি এর ক্ষেত্রেও আমরা একটা রুট নোড ধরে নিই, হ্যাঁ, যে কোনো একটা নোডকে আমরা রুট নোড হিসেবে ধরে নিই। আমাদের অনেক সময় গ্রাফে বলা থাকবে, ট্রিতে বলা থাকবে, অথবা আমরা নিজেরাই ধরে ফেলি যে এই নোডটাকে আমরা রুট নোড হিসেবে ধরবো। যেমন এই গ্রাফের ক্ষেত্রে এ, এই নোডটাকে আমরা কি ধরেছি, রুট নোড ধরেছি। এই গ্রাফের ক্ষেত্রে সি, এই নোডটাকে আমরা রুট নোড ধরেছি, ঠিক আছে? গ্রাফের এই যে কিভাবে কাজ করে না করে এগুলো বোঝার আগে আমাদের এই যে পোর্শন গুলো ভাগ করে নিতে হয়, যে এটা আমার রুট নোড এবং বাকিগুলোরও নাম আছে, নামগুলো কি কি ওগুলোই আমরা আজকে শিখবো, ঠিক আছে? তো রুট নোডের কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম, রুট নোডের কনসেপ্টটা। স্যার আবার একটু বলেন। বললাম যে ট্রি এর ক্ষেত্রে আমাদের কি থাকবে, একটা শুরুর পয়েন্ট থাকবে, তাই না? গ্রাফের সরি, ট্রি এর ক্ষেত্রে যে কোনো একটা গাছের ক্ষেত্রে একটা শুরু থাকে না, মূল থাকে না, ওটাই হচ্ছে আমাদের রুট। ওটা আমরা একটা রুট নোড ধরে নিই, ঠিক আছে? আমাদের অনেক সময় ট্রিতে বলা থাকে, অথবা আমরা নিজ থেকেই ধরে নিই যে এই নোড হবে আমার কি রুট নোড, ঠিক আছে? এটা কোথায় ব্যবহার করা হয় এটা পরবর্তীতে জানতে পারবেন, অনেক জায়গায় ব্যবহার হয়। যখন আমরা কোনো অ্যালগোরিদম লিখতে যাব বা করতে যাব, ডাটা স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করতে যাব, তখন দেখবেন রুট নোডের ভূমিকাটা। কিন্তু এখন জাস্ট আমরা সব চিনে রাখি। কয়েকটাই যাই আমরা, অনেকগুলো টার্ম আছে, হ্যাঁ। ট্রি এর ক্ষেত্রে কিন্তু আমাদের বড় কোনো ম্যাথ বা কিছু নাই, ট্রি এর ক্ষেত্রে আমাদের জাস্ট টার্ম গুলো জানতে হবে কোনটা কি বোঝায়, এবং টার্ম গুলো কিন্তু সহজ। দেখেন, একটা নোডের জন্য ঠিক তার উপরের নোডটা বা রুটের দিকের নোডটা হচ্ছে তার প্যারেন্ট নোড, এবং তার নিচের দিকে নোডগুলো হচ্ছে তার, ঠিক নিচের নোডগুলো হচ্ছে তার চিলড্রেন বা চাইল্ড, একটা হলে চাইল্ড, চিলড্রেন, বুঝা গেছে? জি এর ক্ষেত্রে ঠিক উপরের নোডটাকে এ, জি এর প্যারেন্ট কে তাহলে এ, এ।
আর জি এর ঠিক নিচের নোডগুলো কি? এইচ আই জে। তো জি এর চাইল্ড বা চিলড্রেন কারা? HIJ স্যার। এইচ আই জে। বি এর ক্ষেত্রে বি এর প্যারেন্ট কে? স্যার A, এ এ। স্যার বি এর চাইল্ড কে? C, শুধুমাত্র বি সি। সি এর প্যারেন্ট কে? B, বি। স্যার বি D, সি এর চাইল্ড কে? ডি স্যার আর D আর E, ই। ডিআরই বুঝা গেছে? সিবলিং, সিবলিং মানে কি? ভাই বোন। ভাই বোন কি? একই প্যারেন্টের চাইল্ড গুলো, একই প্যারেন্টের চাইল্ড গুলো। জি এর ক্ষেত্রে জি এর সিবলিং কারা হবে? জি এর যে প্যারেন্ট আছে তার অন্য চাইল্ড গুলো কে? বি বি এফ এফ। আমি যদি জে এর কথা চিন্তা করি, জে এর সিবলিং কে? এইচ আই এইচ আই। তারপর আমি যদি সি এর সিবলিং বের করতে চাই, সি এর সিবলিং কে? এইচ ডিই সি এর কি কোনো এইচ আই এফ স্যার এইচআইজে স্যার অন্য এইচ আই এফ এইচআইজে সিবলিং কে? ভাই বোন না? ভাই বোন মানে কি? ডি এর শিবলিং নাই। স্যার বি হ্যাঁ স্যার বি এর কি কোনো সিবলিং আছে? না এর কোনো, না সরি, সি এর কোনো সিবলিং নাই। কেন? বি এর তো আলাদা কোনো চাইল্ড নাই, ওই তো একমাত্র চাইল্ড। স্যার B এর আছে। হ্যাঁ বি এর আছে, বি এর তো হচ্ছে এফ আর জি। জি সবাই কি ক্লিয়ার ব্যাপারগুলো? জি স্যার। হ্যাঁ স্যার খুবই সহজ, হ্যাঁ, কঠিন ভাবে নেওয়ার কিছু নেই, খুবই সহজ জিনিসপাতি। তারপর আমরা দেখি অ্যানসেস্টর এবং ডিসেন্ডেন্ট। একটু মিউট করে ফেলেন সবাই, হ্যাঁ, তো কথা বলার সময় আবার আনমিউট করবেন। সিবলিংটা বুঝি নাই স্যার। কোন তিনটা? এই সি এরটা স্যার, সি এরটা, সি সি এর এর সিবলিংটা। সি এর সিবলিং মানে কি? সিবলিং মানে কি আসলে? প্যারেন্ট মানে ভাই বোন না? তো ভাই বোন কারা হবে? তার প্যারেন্টের অন্য চাইল্ড গুলো। তার প্যারেন্ট কি? বি। বি এর কি অন্য কোনো চাইল্ড আছে? না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন এবার? ওগুলো দূর সম্পর্কের বলবেন, দূর সম্পর্কের ভাই বোন ওগুলা, ওগুলা নিজের সিবলিং না। আচ্ছা, অ্যানসেস্টর এবং ডিসেন্ডেন্ট। অ্যানসেস্টর মানে কি? আমাদের পূর্বপুরুষ। পূর্বপুরুষ বলে না? বাপ, দাদা, বড় দাদা, এই যে উপরের দিকে যে আমাদের চলতে থাকে। এবং ডিসেন্ডেন্ট মানে হচ্ছে নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশন মনে করেন আপনার ছেলে পেলে, তারপর আপনার পোতা নাতি নাতনি, তারপরের বাচ্চাগুলো সবগুলো হচ্ছে কি আপনার ডিসেন্ডেন্ট বা বংশধর তো বলে মনে হয়, তাই না? বংশধর, পূর্বপুরুষ আর বংশধর। অ্যানসেস্টর কে? বাপ দাদা এরা। তাহলে জে এর ক্ষেত্রে জে এর প্যারেন্ট কে? জি। জি এর প্যারেন্ট কে? এ। তাহলে জে এর ক্ষেত্রে অ্যানসেস্টর কারা হবে? উপরে গুলো জি এবং এ। আবার জে এর ক্ষেত্রে ডিসেন্ডেন্ট কারা? তার চাইল্ড দুইটা, ঠিক আছে, তার চাইল্ড দুইটা। জি এর ক্ষেত্রে ডিসেন্ডেন্ট কে হবে? তার চিলড্রেন, তার চিলড্রেনের চিলড্রেন, তারপরেও যদি থাকতো তাহলে ওগুলো। এক্ষেত্রে কি অর্ডারটা ম্যাটার করবে? না, অর্ডার ম্যাটার করবে না, লেখার সময় অর্ডার ম্যাটার করবে না, তাও আমরা নর্মালি তো সিকোয়েন্সিয়ালি লিখি। বি এর ক্ষেত্রে বি এর অ্যানসেস্টর কে? এ স্যার শুধু এ। বি এর ডিসেন্ডেন্ট কে? স্যার সি এ ডি ডি তারপরে ই সি ডি ই, তাই না? তার হ্যাঁ স্যার চিলড্রেন এবং চিলড্রেনেরও চিলড্রেন সবাই। আমি যদি ডি এর ডিসেন্ডেন্ট জিজ্ঞেস করি, ডি এর কি কোনো ডিসেন্ডেন্ট আছে? জি না স্যার না স্যার ডি এর অ্যানসেস্টর কে? সি সি বি এ সি বি এ বি এ, রুট পর্যন্ত, একদম রুট পর্যন্ত আমাদের যেতে হবে অ্যানসেস্টরের ক্ষেত্রে, ঠিক আছে না? একদম এক জায়গা থেকে শুরু সব, এটাই বোঝে। তাহলে অ্যানসেস্টর আর ডিসেন্ডেন্ট কি বুঝতে পারছি? অ্যানসেস্টরের ক্ষেত্রে কি সিরিয়াল মেনটেন করতে হবে? বুঝি নাই। অ্যানসেস্টরের ক্ষেত্রে কি সিরিয়াল মেনটেন করতে হবে? যেমন না, জি সিরিয়াল থেকে মেনটেন এ, করতে হবে না। প্রথমে জি পরে। না না, সিরিয়াল মেনটেন না করলেও হবে, সমস্যা নেই, সবগুলো থাকলেই হলো।
তাহলে কি অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট আমরা বুঝতে পেরেছি? অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট কি আমরা ক্লিয়ার? কি হলো, কেউ কথা শুনতে পান না? কথা শুনতে পাচ্ছেন না আমার? জি স্যার কি ব্যাপার, কেউ কিছু বলছেন না? আচ্ছা, তারপরে আমরা পরেরটায় চলে যাই, এটা আরো সহজ। লিফ নোড। হ্যাঁ, আচ্ছা লিফ স্যার নোড। যদি আমি আমি কথা শুনতে পাচ্ছি না। মানে আবার একটু বলবেন, আমি কথা শুনতে পাইনি। হ্যালো? জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। না, কেউ একজন কিছু বলছিল, আমি শুনতে পাইনি। কেউ যেন কিছু জিজ্ঞেস করছিল কি? জি স্যার, মানে স্যার বলতেছিলাম ডি হ্যাঁ জাভেদ, আবার বলো। বি এর কি আমার এ কি প্যারেন্টে থাকবে, নাকি সেই ক্ষেত্রে মানে উপরে যদি ডি সি চলে যায় সেই ক্ষেত্রে ডি বা সি থেকে যে কোনো একজন প্যারেন্ট হবে? কি উপরে মানে স্যার একজন আসলে থেকে মানে? প্যারেন্টটা আসলে স্যার নির্ধারণটা আসলে হচ্ছে কিভাবে, মানে এটা একটু জানতে চাচ্ছিলাম। রুটের দিকে যে নোডটা থাকবে, মনে করেন রুটের দিকে, এই যে এইচ এর ক্ষেত্রে রুটের দিকে নোডটা কি? জি না? এই জন্য এটা হচ্ছে তার জি প্যারেন্ট। স্যার। এটা তো রুটের দিকে, তাই না? রুটের অপোজিট দিকে যেটা হচ্ছে হচ্ছে স্যার চাইল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এইচ এর ক্ষেত্রে আপনি তো কে কে প্যারেন্ট বলতে পারেন না, যে এইচ এর ক্ষেত্রে কে হচ্ছে প্যারেন্ট, জি হচ্ছে চাইল্ড, এটা বলতে পারেন না। রুট থেকেই সব শুরু, এভাবে বোঝাবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। পরে চলে যাই আমরা লিফ নোড এবং ইন্টারনাল নোড। হ্যাঁ, এটা আরো ইজি। দেখেন, লিফ নোড মানে হচ্ছে যার কোনো চিলড্রেন নাই, যে নোডের কোনো চিলড্রেন নাই। কার চিলড্রেন নাই? এই যে ডি, ডি নোডের কোনো চিলড্রেন আছে? জি না স্যার। না স্যার, স্যার এফ এরও নাই। ডি, ই, এফ, কে, আই, এল, এম, এদের কোনো চিলড্রেন নাই, তাই এরা কি আমাদের লিফ নোড। লাস্টে যেটা থাকে ওটা হচ্ছে লিফ নোড। আর বাকি সবগুলো নোড হচ্ছে আমার কি? ইন্টারনাল নোড। বাকি সবগুলো নোড হচ্ছে আমার ইন্টারনাল নোড। জি ক্লিয়ার বিষয়টা? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা একটা প্র্যাকটিস করে ফেলি। হ্যাঁ, ছোট্ট একটা প্র্যাকটিস করে ফেলি। এই গ্রাফটার ক্ষেত্রে আমার রুট নোড বলা আছে বি। রুট নোড হচ্ছে আমার বি। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে ডি এর ক্ষেত্রে আমার প্যারেন্ট কে? ডি এর প্যারেন্ট কে? স্যার সি। 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 ডি এর প্যারেন্ট হচ্ছে আমার সি। ডি এর চিলড্রেন কারা? স্যার ই আর এফ। ই আর এফ। ই আর এফ। এফ। ডি এর সিবলিং কারা? জি স্যার। স্যার সিবলিং নাই, সিবলিং নাই স্যার। ও না স্যার স্যার। সিবলিং নাই। নাই স্যার। ডি এর কোনো সিবলিং নাই, কারণ তার প্যারেন্টের অন্য কোনো চাইল্ড নাই, তাই। ডি এর অ্যানসেস্টর কে? স্যার বি আর সি। ই আর বি। এ বি সি স্যার। ও স্যার এ বি সি। ও স্যার এবিসি। স্যার সি বি। স্যার স্যার আমাদের এ তো বি স্যার সি। বি বি তো রুট রুট দেয়া আছে বি, সি বি তাইলে তো হবে আমাদের স্যার। বি পর্যন্তই হবে স্যার। সি বি হবে। বি যেহেতু আমার রুট, তাই না? বি আমার রুট, বি এর চাইল্ড কে কে? সি আর এ, তাই না? সি আর এ। হ্যাঁ স্যার। জি স্যার। আমার এই যে ডি এর যদি আমি অ্যানসেস্টর বের করতে চাই, তাহলে কি আসবে? সি আর সিবি। বি। সি আর বি আসবে। আমার যদি এ রুট হতো তাহলে এ পর্যন্ত যেত। এ যেহেতু আমার রুট না, তাই আমার বি পর্যন্তই থাকবে। বুঝা গেছে? জি স্যার। ডিসেন্ডেন্ট কারা? স্যার এফ ই জি। এফ জি। ই, এফ এবং জি। জি তো হবে। জি ই, হ্যাঁ স্যার। এফ, জিও হবে, তাই না? কারণ জি স্যার। চিলড্রেনের চিলড্রেন। লিফ নোড কারা? এ ই জি। স্যার এ ই জি। এ ই এফ। সরি এ, এ ই জি। এ, ই এ আর ই জি। হ্যাঁ স্যার।
লিফ নোড হচ্ছে এগুলো। ইন্টারনাল নোড কারা? বাকিগুলো, বাকি যা যা বাকি সবগুলো বি, সি, ডি আর এফ। সবাই পারবো জিনিসগুলো? জি স্যার। আমাদের ট্রি থেকে প্রশ্ন আসলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে যে আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে, তারপর জিজ্ঞেস করা হবে যে এটা ট্রি কিনা, এই ধরনের কোশ্চেন, অথবা একটা এরকম ট্রি দেওয়া থাকবে, রুট বলে দেওয়া থাকবে এবং বাকিগুলো আমাদের বের করতে বলা হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বের করতে বলা হবে। আমাদের ফার্স্ট ইসের জন্য, ফার্স্ট ইয়ারে আমরা এই কোর্সটার জন্য ট্রি এর প্রত্যেকটা অংশ চিনতে পারাটাই কিন্তু হচ্ছে আমাদের মেন। ঠিক আছে, আচ্ছা তো গেল, আমরা পরেরটায় যাই। পরেরগুলো অনেক সহজ। এটা হচ্ছে সাব ট্রি এর কনসেপ্ট। আমরা ট্রি থেকে যদি একটা অংশ কেটে নিই, নির্দিষ্ট অংশ কেটে নিই, তাহলে ওটাকে কি বলা হবে? সাব Subtree। ট্রি বলা হবে। এটা খুবই সহজ, যে জায়গা থেকে কাটবো এই সেটাই উপরে হবে নোটটা root। হবে, হ্যাঁ সেটাই হবে আমার রুট। রুট। আর নিচের গুলোতে যেভাবে আমরা ভাগ করি, রুটের সাপেক্ষে এরা চাইল্ড, আবার এটা যদি প্যারেন্ট হয় এগুলো চাইল্ড, এভাবে একই জিনিস, খুবই সহজ। তারপরে বাইনারি ট্রি, হ্যাঁ এটা দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট। বাইনারি ট্রি এর মানে হচ্ছে আমার সর্বোচ্চ দুইটা চিলড্রেন থাকতে পারবে, সর্বোচ্চ দুইটা চিলড্রেন। দেখেন এর চিলড্রেন কে? বি এবং বি সি, সি। দুইটা। আমার আরেকটা চিলড্রেন আমি যদি দিতে চাই ডি, তা কিন্তু দেওয়া যাবে না, তখন সেটা আর কি বাইনারি ট্রি হবে না। ঠিক আছে, বাইনারি ট্রি এর ক্ষেত্রে সর্বোচ্চ দুইটা চিলড্রেন থাকতে পারবে, একটাও থাকতে পারে, এই যে ক্ষেত্রে যে যেমন একটাও থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু সর্বোচ্চ কি দুইটা থাকতে পারবে, দুইটার বেশি থাকা যাবে না। বুঝা গেছে? আমরা যদি আগের ট্রিটা খেয়াল করি, এই যে এই ট্রি, এখানে জি তে দেখেন কয়টা চাইল্ড আছে আমার? তিনটা স্লাইডার চাইল্ড আছে। তিনটা চাইল্ড আছে। তো এটাকে আমার কি ট্রি Binary বলা বলা যাবে, যাবে না। কিন্তু বাইনারি ট্রি আর বলা যাবে না। বুঝা গেছে? এটা হচ্ছে বাইনারি ট্রি। আমরা পরবর্তীতে যখন পড়াশোনা করব বা প্রোগ্রামিং করব, ঠিক আছে, আমাদের প্রোগ্রামিং করার সময় ট্রি জিনিসটা অনেক ইম্পর্টেন্ট লাগবে। তো তখন আমাদের ম্যাক্সিমাম কাজ কিন্তু বাইনারি ট্রি নিয়ে, ম্যাক্সিমাম না সব কাজই বলা যায় আমাদের বাইনারি ট্রি নিয়ে থাকে। ট্রি বলতে তখন সবাই বাইনারি ট্রি বোঝায়। কিন্তু বাইনারি ট্রি ছাড়াও যদি আমাদের বেশি চিলড্রেন থাকে, মনে করেন এখানে আমার কয়টা চাইল্ড আছে? তিনটা। তিনটা। তিনটা তিনটা, তখন এটাকে বলা হয়ে থাকে ট্রি অ্যারে ট্রি। এই যে এম এর জায়গায় নাম্বারটা বসে যায়, ট্রি অ্যারে ট্রি। এখানে কয়টা আছে? পাঁচটা পাঁচটা। এখানে আছে পাঁচটা, তাহলে কি হবে এটা? ফাইভ, 583 ফাইভ অ্যারে। 5 8 3। বুঝে গেছে? জয়টা আমার যদি এখানে 6টা থাকে, 6 অ্যারে ট্রি। এগুলো অত বেশি ইউজ হয় না, কিন্তু এটার নামকরণটা এভাবে হয়ে থাকে। সবচেয়ে বেশি কি ইউজ হয়ে থাকে আমাদের? বাইনারি ট্রিটা ইউজ। আচ্ছা, তো ট্রি এর কনসেপ্ট এতটুকুই ছিল আমাদের। ট্রি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার গ্রাফে ফেরত যাই। হ্যাঁ, গ্রাফের আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে এবং এগুলো থেকেও আমাদের কোশ্চেন আসে পরীক্ষাতে। তো আমরা আরো সবাই একটু ভালো করে খেয়াল করি। এবং এই যে বাইপার্টাল গ্রাফ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট। তো গ্রাফটা দেখি কোন গ্রাফকে আমরা বাইপার্টাল গ্রাফ বলতে পারবো। যদি আমাদের একটা গ্রাফের এই যে স্যার নোড, কেটে কেটে আসতেছে। এখনো কি কেটে কেটে আসতেছে? না স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, সমস্যা হলে বলবেন, হ্যাঁ ঠিক আছে। বাইপার্টাল গ্রাফের ক্ষেত্রে আমাদের যে নোড গুলো থাকবে, গ্রাফের যে নোড গুলো থাকবে, এটাকে আমরা দুইটা সেটে ভাগ করতে পারবো। সেট তো চিনি আমরা, তাই না? সবাই সেট চিনি না? জি স্যার। হ্যাঁ স্যার। সেটে দুইটা সেটে কিন্তু ভাগ করতে পারবো। তো এই যে উপরে তিনটা নোড, এটা আমার হচ্ছে আমার কি একটা সেট, এবং নিচে তিনটা নোড একটা সেট। এদের মাঝে একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা খেয়াল করেন। এই সেটে যে তিনটা নোড আছে, তাদের নিজেদের মধ্যে কি কোনো এজ আছে? না স্যার। নিজেদের মধ্যে কোনো এজ নাই। এই ক্ষেত্রেও, এই দুইটার ক্ষেত্রেও নিজেদের মধ্যে কি এজ আছে? না স্যার। নিজেদের মধ্যে এজ নাই। তো বাইপার্টাল গ্রাফের বৈশিষ্ট্য বা ডেফিনেশনই এটা,
যে আমরা বাইপার্টাল, বাই আছে না, মানে দুইটা সেটে ভাগ করতে পারছি। বাই মানে কি? দুই। এই যে দুইটা সেটে যদি আমরা নোড গুলোকে ভাগ করতে পারি এমন ভাবে যে তাদের নিজেদের মধ্যে, একটা সেটের এলিমেন্টের নিজেদের মধ্যে কোনো এজ থাকবে না, তাহলে সেই গ্রাফটাকে কি বলা হবে? বাইপার্টাইল গ্রাফ বলা হবে। এই গ্রাফটাকে খেয়াল করে, এখানে আমরা দুইটা সেটে ভাগ করেছি, এই তিনটা নিয়ে আর এই তিনটা নিয়ে আলাদা, কিন্তু এই সেটে দুইটার মাঝে একটা এজ আছে না, এই এজটা থাকার কারণে এটাকে আমার বাইপার্টাইল গ্রাফ বলা যাবে না। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। কারো কনফিউশন আছে বাইপার্টাইল গ্রাফের ডেফিনেশন নিয়ে? আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, সমস্যা নেই। না স্যার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। এই গ্রাফটা কি দেখে বোঝা যায় এটা বাইপার্টাইল গ্রাফ কিনা? না স্যার। গ্রাফটা দেখে কিন্তু সহজে বোঝা যায় না। হ্যাঁ, তখন আমরা গ্রাফটাকে কি করতে পারি? আবার অন্যভাবে এঁকে দেখতে পারি, এইভাবেও এঁকে দেখতে পারি। দেখেন আপনি, এ আর সি কে যদি আমরা একটা সেটে রাখি এবং বি এবং ডি কে আরেকটা সেটে রাখি, তাহলে এ আর সি দেখেন একটা সেটে রাখছি V1 সেটে, আর V2 সেটে কি রাখছি আমি? বি আর ডি। এ আর সি এর মাঝে কি কোনো এজ আছে? জি না স্যার। না স্যার। বি আর ডি না এর মাঝে? স্যার। জি না স্যার। না। নাই। তাহলে এটাকে কি বলতে পারবো আমরা? বাইপার্টাইট বাইপার্টাইল গ্রাফ বলতে পারবো। ঠিক আছে? স্যার আগেরটা যে স্যার তিনটা নোট ছিল স্যার উপরে, জয়টা গ্রাফের ক্ষেত্রে যে তিনটা দুইটা থাকতে হবে তা না, যদি দুইটা সেটে এভাবে ভাগ করতে পারি, উপরেরটাতে মনে করেন 5টা আছে, নিচেরটাতে একটা আছে, সমস্যা নেই, ঠিক আছে। দুইটা সেটে ভাগ করতে পারলেই হলো। আরেকটা দেখেন, C6 বলতে কি বোঝায়? গত ক্লাসে পড়েছি আমরা। বেনজিন। না সরি, C6। কেমিস্ট্রি না, আমাদের এখানকার পড়ায় আসে। বলেন C6 বলতে কি বোঝায়? হাইপার কিউব না স্যার? হাইপার কিউব না, C6 ছিল আর একটা ছিল K6 এরকম, ও স্যার, CNK। মানে স্যার যেইটা থেকে মানে সবগুলা থেকে কানেক্ট করা যায়। C6 হলো সার্কেল। হ্যাঁ, জি C স্যার। হলো আমাদের সার্কেল বা Circle. সাইকেল, আর 6 জি স্যার। দিয়ে কি বোঝাচ্ছে? 6টা স্যার, ছয়টা নোটস হবে। 6টা নোড হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের চিনতে পারতে হবে। C6 K6, K মানে কি? কমপ্লিট গ্রাফ। C তে কি? সাইকেল। আচ্ছা, C6 মানে কি? একটা আমার সাইকেল থাকবে যার 6টা নোড থাকবে। ঠিক আছে, এটা আমার বাইপার্টাইট গ্রাফ কিনা, এটা আমাদের কোশ্চেন। এটা আমাদের বাইপার্টাইট গ্রাফ কিনা? তো জি দেখেন স্যার, এটা বাইপার্টাইট গ্রাফ। গ্রাফ হবে। ঠিক আছে, আমি কি করছি, এই যে নোডটা মনে করেন এটা দিয়ে শুরু করলাম, এই নোডটা নিলাম, তারপর এই নোডটা নিলাম, তারপরে এই নোডটাকে নিলাম একটা সেটে, এবং বাকি তিনটাকে নিলাম আরেকটা সেটে। তো এই নোড এবং এই নোডের মাঝে কি কোনো এজ আছে? না স্যার। কোনো এজ নাই। বাকি তিনটার মাঝে, এইটা, এইটা এবং এটার মাঝে না স্যার, নাই। কোনো এজ নাই। এই যে এজ নাই, এই জন্য এটাকে কি আমরা বাইপার্টাইট গ্রাফ বলতে পারবো। ঠিক আছে, আরেকটা দেখি, C3 কি বাইপার্টাইট বলা যাবে? না স্যার, বলা যাবে না না। স্যার, না স্যার, এটা তো এই যে আছে। হবে না স্যার। সম্ভব না, আমরা কি এটাকে দুইটা আলাদা সেটে ভাগ করতেই পারবো না। দেখেন, এটাকে যদি আমরা এক সেটে রাখি এবং এটাকে যদি আরেক সেটে রাখি, তাহলে এটা নিজেদের মধ্যে এজ থেকে যাচ্ছে না? জি স্যার। এই দুটাকে এক সেটে রাখতে গেলেও এদের মাঝে এজ থেকে যায়, আবার এই দুটাকে একটা সেটে রাখতে গেলেও এদের মাঝে কি আমার এজ থেকেই যায়। ঠিক আছে, তো এই জন্য স্যার আমরা ওই মানে সেট তৈরি করার পর দেখবো যে এটা বাইপার্টিক মানে বাইপার্টিক গ্রাফ কিনা। হ্যাঁ, কি ওভাবেই সেট তৈরি করতে পারতে হবে, যে আমরা ওভাবে সেট তৈরি করতে পারছি কিনা এটাই দেখতে হবে, যে তাদের মাঝে এজ থাকবে না, মানে এমন দুইটা সেট বানাবেন যাদের নিজেদের মধ্যে
এজ থাকবে না। এভাবে যদি বানাতে পারেন তাহলে বাইপার্টাইট হবে, যদি বানাতে না পারেন তাহলে হবে না। সবাই কি বাইপার্টাইট জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার মানে যতগুলো ইচ্ছা ততগুলো সেট বানাইতে পারবো নাকি জাস্ট আমার না না, দুইটাই দুইটা সেট বাইপার্টাইট, এই যে বাই আছে না নামে, জি, দুইটা স্যার। সেট, দুইটা সেট বা দুইটা গ্রুপে আমরা ভাগ করতে পারবো, এভাবে বলা। বুঝতে পারছি স্যার। একটা সেটের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, মনে করেন আপনার 6টা নোড আছে, 5টা চলে আসলো এক সেটে, আরেকটা চলে গেল অন্য সেটে, এরকমও হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, বাইপার্টাইট গ্রাফের আরেকটা ছোট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। গ্রাফটা যদি আমরা খেয়াল করি, আমরা মেন গ্রাফটায় চলে যাই বাইপার্টাইটের। এখানে দেখেন এই সেটের প্রথম এলিমেন্টের সাথে সেকেন্ড সেটের শুধুমাত্র প্রথম এলিমেন্টের সম্পর্ক আছে না, এই যে এই এসটা, জি স্যার। কিন্তু এই প্রথম এলিমেন্টের সাথে এই সেকেন্ড এলিমেন্টের কোনো এজ নাই, কোনো এজ নাই। আবার এই যে লাস্টেরটার সাথে এই লাস্টেরটার এজ আছে, কিন্তু এই লাস্টেরটার সাথে এই এজটা নাই, এগুলো মিসিং। তো এরকম যদি থাকে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফে, যে একটা নোডের সাথে বাকি অন্য সেটের সবগুলো নোডের সম্পর্ক থাকে, একটা নোডের সাথে অন্য সেটের সবগুলো নোডের সম্পর্ক থাকে, তখন সেটাকে কি বলা হবে? কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। বুঝতে পারছি আমরা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ? স্যার আরেকবার একটু বলেন। দেখেন আমাদের এখানে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের শর্ত হচ্ছে যে এটা একটা সেট, দুইটা সেটে ভাগ করছি না, বাইপার্টাইটের শর্ত অনুযায়ী দুইটা সেট আমরা ভাগ করছি যাদের নিজেদের মধ্যে কোনো এজ নেই। কমপ্লিট হওয়ার জন্য শর্তটা কি? যে একটা সেটের যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো না, সবগুলোরই একটা একটা করে নিতে হবে, যে কোনো একটা এলিমেন্ট যে থাকবে তার অন্য সেটের সবার সাথেই সম্পর্ক থাকবে বা এজ থাকবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন এখন আমার? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন আমার? কথা শোনা যাচ্ছে আমার? কেটে আসছে আপনার কথা। এখনো ক্লিয়ার না? স্যার ক্লিয়ার না আপনার কথা এখনো, স্যার কেটে। কি একটা সমস্যা। স্ক্রিন দেখা যাচ্ছে?
জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের ক্ষেত্রে, যে বাইপার্টাইটের ক্ষেত্রে আর কমপ্লিট বাইপার্টাইটের ডিফারেন্সটা হচ্ছে, কমপ্লিটে এই যে যে কোনো একটা নোডের সাথে অন্য সেটের সবগুলো নোডের কি থাকবে, এজ থাকবে। অন্য সেটের জি স্যার, এখন বুঝতে পারছি। এজ থাকবে, কোনো একটাও যদি না থাকে তাহলে সেটা কি নর্মাল বাইপার্টাইট গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিট আর বাইপার্টাইট গ্রাফের ডিফারেন্সটা। এখন সাবগ্রাফে চলে আসি। সাবগ্রাফ জিনিসটা সেম আমাদের সাবসেটের মতোই, পুরোটাই একদম সাবসেটের মতো। আমরা যদি একটা গ্রাফ থেকে, মনে করি গ্রাফে আমাদের 5টা বা 6টা নোড আছে, তা থেকে আমরা 3টা বা 4টা নোড নিয়ে যদি আরেকটা গ্রাফ বানাই, সেটা কি হবে, আমাদের সাবগ্রাফ হবে। সাবগ্রাফ। এটা তো বাইপারটেক্সের মতোই বলা যায় তাই না? না, বাইপার্টাইটের মতো বলা যায় না, সাবগ্রাফ সাবসেটের মতো, তাই না? একটা গ্রাফের একটা ছোট পার্ট, সাবট্রি যেরকম আমরা দেখলাম সেম ওয়েতে। ঠিক আছে, সাবগ্রাফ নিয়ে কি কোনো সমস্যা আছে? জি না সাবগ্রাফ আবার একটু না বলে, স্যার, আবার একটু বললে ভালো হয়। সাবগ্রাফ জিনিসটা কি, মানে একটা গ্রাফের একটা ছোট গ্রাফ, আমরা সাবসেট নিছিলাম মনে আছে? আমাদের 4টা ছিল, মনে করেন একটা সেটের মধ্যে 5টা এলিমেন্ট আছে, তার থেকে যদি আমি 4টা এলিমেন্ট নিয়ে আরেকটা সেট বানাই, ওটাকে কি বলতে পারি আমরা? তার সাবসেট বলতে পারি, তাই না? হ্যাঁ স্যার। সাবগ্রাফের ক্ষেত্রেও আমাদের যদি 4টা বা 5টা নোডের একটা গ্রাফ থাকে, যেমন এখানে আমার কি আছে, 5টা নোডের একটা গ্রাফ আছে, তার থেকে আমরা 4টা নোড নিয়ে এবং কয়েকটা এজ নিয়ে যদি একটা গ্রাফ বানাই, সেটা কি হয়ে যাবে, তার সাবগ্রাফ হয়ে যাবে। বুঝতে পারছি হ্যাঁ স্যার, সাবগ্রাফেরটা? বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন দেখেন প্রপার সাবগ্রাফ, প্রপার সাবসেট কি ছিল? প্রপার সাবসেট কি ছিল? প্রপার সাবসেটের কখনো সমান হতে পারবে না, ছোট হবে। হ্যাঁ, সবসময় ছোট হবে। মানে আমরা কি বলেছিলাম, একটা সেট তার নিজেরই আবার সাবসেট হতে পারে, যেমন সেম ওয়েতে একটা গ্রাফ তার নিজেরই আবার সাবগ্রাফ হতে পারে, কিন্তু প্রপার সাবগ্রাফ হতে পারবে না। প্রপার সাব হলে কি হতে হবে, লিস্ট একটা নোড বা একটা এজ কম থাকতে হবে। ঠিক আছে, কোনো না কোনো ভাবে জিনিসটা ছোট হতে হবে, তাহলে সেটা কি হবে, তার প্রপার সাবগ্রাফ হবে। প্রপার সাবসেটের মতোই একদম। ক্লিয়ার বিষয়টা আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, ইউনিয়ন, আমরা এখন গ্রাফের ইউনিয়ন বের করব। ঠিক আছে, ইউনিয়ন ইন্টারসেকশন সবই বের করা যায়, কিন্তু আপনাদের কোর্সে শুধুমাত্র ইউনিয়নটাই আছে। ঠিক আছে, তো এটাই ভালোভাবে একটু ফোকাস করে। আমাদের গ্রাফ থেকে, গ্রাফের 2টা কম্পোনেন্ট আমরা বের করতে পারি না, কি কি তার নোড আছে এবং কি কি তার এজ আছে। তো নোডগুলোকে নিয়ে আমরা একটা সেট বানাতে পারি, বা ভার্টেক্স গুলোকে নিয়ে। মনে করেন গ্রাফ 1 এর জন্য আমার V1 হচ্ছে আমার কি, ভার্টেক্সের সেট, তাহলে ওই সেটে কি কি থাকবে, এ বি সি ডি আর ই। আর আমার যদি G2 এর জন্য ভার্টেক্সের সেট বানাতে হয়, ওখানে কি কি থাকবে, G2 এর ভার্টেক্সের সেটে কি কি থাকবে? স্যার এ বি ডি এফ। এ বি সি ডি এফ। এখন আমি যদি 2টার ভার্টেক্সের সেটের ইউনিয়ন করি, আমি কি পাবো? ভার্টেক্সের সেটের ইউনিয়ন করলে কি পাবো? এ বি জিটি এর ভার্টেক্সটা বুঝলাম না কি হবে এটা। ভার্টেক্স কি কি, এই গ্রাফটার ভার্টেক্স কি কি? ভার্টেক্স চিনেন? স্যার নোট সবাই মনে হয় চিনে, নোট বললে সবাই চিনবে। জি স্যার, নোট ছিল। নোড আর ভার্টেক্স সেম জিনিস, হ্যাঁ? নাম দুটাই কিন্তু আমাদের জানতে হবে, দুটাই নামই আমাদের জানতে হবে, জাস্ট নোড চিনলে যে নোড দিয়েই করবো তা না, দুটোই জানতে হবে। এই ক্ষেত্রে, এই গ্রাফটার ক্ষেত্রে কি কি নোড আছে বা ভার্টেক্স আছে আমার? এ বি সি ডি আর ই। এগুলোকে আমরা যদি, কথাগুলো ভুলে যেতেছি। কথা কি এখনো কেটে আসছে?
না স্যার এখন ঠিক আছে বাচ্চারা। আচ্ছা, আমি বললাম গ্রাফ অনের ক্ষেত্রে আমার যে ভার্টেক্স গুলো আছে বা নোড গুলো আছে ওটাকে আমরা একটা সেটে লিখতে পারি, এবং গ্রাফ 2 এর জন্য আমার যে ভার্টেক্স আছে বা নোড গুলো আছে ওগুলোকে আরেকটা সেটে লিখতে পারি। তারপর ওই দুটার মাঝে কি করতে পারি, আমরা ইউনিয়ন অপারেশনটা করতে পারি। ইউনিয়ন অপারেশনটা করলে কি পাবো আমরা? ইউনিয়ন অপারেশন করলে আমরা আসলে কি পাবো? স্যার এখানে যতগুলা কমন আনকমন যা আছে সবই তো পাবো, তাহলে স্যার এখানে এ মানে বি রিপিট সি হবে ডি স্যার, রিপিট হবে না, দুইটা হবে না, সবগুলো একটা করে হবে। হ্যাঁ, আমরা দুইটার মধ্যে কমন আনকমন যা আছে সবই পাবো, কোনোটা রিপিট হবে না। দুইবার থাকলে একবার হয়ে যাবে, তাই না? একবার সেটা হয়ে যাবে। তাহলে আমি দেখেন এখানে এ বি সি ডি ই, আর এটাতে আছে কি এ বি সি ডি এফ। এই দুইটার ইউনিয়ন করলে কি পাবো? এ বি সি ডি ই, সরি এ বি সি ডি ই আর এফ, এদের ইউনিয়ন করলে যে সেটটা আসবে সেটা 6টাই থাকবে না? জি স্যার। 6টাই থাকবে। তারপর আমরা আমরা কি করলাম, ভার্টেক্স বা নোডের ইউনিয়ন বের করলাম, তারপর আমরা এজ এর ইউনিয়ন বের করব। এখন আমাদের এজ গুলো তো আর নাম দেওয়া নাই, তাই না? নাম দেওয়া নাই, তা আমরা কি করব, এ বি এর মাঝে যে এজটাই ওটাকে এ বি, পাশাপাশি এ বি লিখে দেব। এ আর বি মাল্টিপ্লাই করলে যেভাবে লিখি না, এ বি পাশাপাশি এ বি লিখে দেব, এ বি। স্যার তারপর ইনসিডেন্ট বের করবো স্যার, ইনসিডেন্ট। না, ইনসিডেন্ট বের করতে হবে না, আমাদের জাস্ট এজ গুলো কয়টা এজ আছে ওগুলোকে একটা সেট আকারে লিখতে হবে, ঠিক আছে? এ বি আমার কি কি এজ আছে, এ বি একটা এজ, বিসি একটা এজ, সিই একটা এজ, বিই একটা এজ, এডি একটা এজ, এবং ডিই আরেকটা এজ। আমরা কি নামগুলো বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি স্যার। এখন এ বি এর জায়গায় যদি আমরা অন্য কোনো নাম দিই তাহলে কি হবে না? না, অন্য কোনো নাম দিলে ইউনিয়ন করার সময় সমস্যা হবে। হ্যাঁ, ওকে স্যার। অন্য কোনো নাম দিলে ইউনিয়ন করার সময় সমস্যা হবে। মনে করেন এডি এর আপনি এই গ্রাফে নাম দিলেন একটা, আর এই গ্রাফে নাম দিলেন আরেকটা, তখন ইউনিয়ন করার সময় দুইটা এলিমেন্ট হয়ে গেল না? জি স্যার। বুঝতে পারছেন? জন্য এই গ্রাফের ক্ষেত্রে এডি দেবো আমরা, ওই গ্রাফের ক্ষেত্রেও এডি পড়বে তখন। যদি আমরা দুটা গ্রাফের নাম একই দেই, সেম রাখি? না, সেম রাখতে পারলে তো ভালো, কিন্তু মনে করেন যদি গ্রাফটা বড় হয়ে যায় তখন মনে করেন আপনি একটা র্যান্ডম নাম দিচ্ছেন, এডি এর জায়গায় আপনি মনে করেন এসটার নাম দিচ্ছেন এক্স, ওখানে যা ভুলে মনে করেন অন্য একটা নাম হয়ে গেল, তখন সমস্যা হয়ে যায়, ভুল আসবে স্যার, অ্যান্সারে। স্যার প্রত্যেকটার ক্ষেত্রে কি নাম দেওয়া লাগবে? হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে নাম দেওয়া লাগবে, কারণ আমি এদের ইউনিয়ন বের করব না, প্রত্যেকটা ক্ষেত্রে নাম দেওয়া লাগবে। মানে স্যার এ থেকে বি, মানে এ থেকে বি তে তো এ বি হয়, তাইলে বি থেকে আবার এতে না না, বিএ ওটা হবে, দেওয়া এটা লাগবে কি? না, ওটা দেওয়া লাগবে না, তো ওটাতে একটাই না, যদি দুইটা থাকতো তাহলে দুইটা দিতেন, একটাই তো। মানে তাইলে স্যার এ থেকে বি তে যখন লিখবো তখন এ বি, আর এ থেকে ডি তে যখন লিখবো তখন এডি, এইভাবে? হ্যাঁ হ্যাঁ। ওকে ঠিক আছে, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এই গ্রাফের ক্ষেত্রে কি কি হবে একটু বলেন, তাহলে বোঝা যাবে যে ক্লিয়ার কিনা। আর এজ এই গুলো কি, গ্রাফের ক্ষেত্রে এ বি, একটা এজ হচ্ছে এ বি, আর একটা, যে এজ গুলোর নাম দেব। হ্যাঁ, নামগুলো কি কি দিবেন আপনি? স্যার স্যার এ এখানে বি কিন্তু হবে, এ বি, তারপর BC বি হবে, সি হবে, বিসি CF হবে, সিএফ হবে, সিএফ হবে, বিএফ হবে, BF এবং হবে, বিডি হবে, BD হবে। বিডি হবে। তাই না? সবগুলো আমরা লিখে ফেললাম, এইটা লিখে ফেললাম একটা সেটে, এটা লিখে ফেলবো আরেকটা সেটে, তারপরে কি করব, ইউনিয়ন করে কানেক্ট দেবো। করে দিব স্যার। দুইটার মাঝে আমরা ইউনিয়ন করে দেবো, দুইটার মাঝে আমরা ইউনিয়ন করে ফেলবো। তাহলে আমরা কি করলাম, ভার্টেক্স গুলোর ইউনিয়ন করলাম, এজ গুলোর ইউনিয়ন করলাম। এখন ভার্টেক্স গুলো ইউনিয়ন করে আমরা কয়টা পেয়েছিলাম, 6টা, তো আমরা 6টা এঁকে দেবো, 6টা এঁকে ফেলবো। তারপরে যে এজ গুলো ইউনিয়ন করার পর পেয়েছি ওই এজ গুলো, ওই 6টার মধ্যে আমরা এজ গুলো বসাই ফেলবো। এবি এজ পাবো তাই এবি বসাইছি, এডি পাবো তাই এডি বসাইছি, বিডি পাবো তাই বিডি বসাইছি। বুঝে গেছে? এভাবে আমরা একটা একটা করে সবগুলো এজ বসাই ফেলবো। স্যার এটাই কি আমাদের নামটা দেয়া লাগবে এই গ্রাফটা আঁকার সময়? হ্যাঁ, এই যে আপনি যখন এজ গুলোর ইউনিয়ন বের করবেন তখন নাম দিবেন না, নাহলে এই যে এই এজটাকে আপনি আলাদাভাবে কিভাবে বলবেন যে এটা একটা এজ? না স্যার সেটা বলিনি, মানে স্যার ওই যে এ থেকে বি, এইটা এই একটা এজ স্যার, ওইটার মাঝে কি ওই এ বি ওইটা লেখা লাগবে? না না, গ্রাফে লেখা লাগবে না, এটা করার সময়। আরে তো এটা তো এমনি কানেক্ট করলে তো এমনি লেখা হয়ে যায়, কানেক্ট হুম,
কানেক্ট করলে ওটা আলাদাভাবে এ বি এর নাম দিতে হবে না, ওটা বুঝাইতে যাচ্ছে, ওটা এ বি এর মাঝে এজ, বোঝা যাচ্ছে না? আচ্ছা। সবাই কি ক্লিয়ার জিনিসটা? স্যার পরীক্ষা কিভাবে আসতে পারে এখান থেকে? এইরকম এই যে দুইটা গ্রাফ দেওয়া থাকবে, বলা হবে দুইটার ইউনিয়ন বের করো, তখন আপনি কি করবেন, এই যে স্যার ভার্টেক্স, তাহলে গ্রাফটা এঁকে দিলেই হবে? না আপনি কি গ্রাফটি সরাসরি আঁকতে পারবেন নাকি? আপনাকে বললাম তো আপনি ভার্টেক্স গুলো ইউনিয়ন বের করবেন, ইউনিয়ন গুলো এজ গুলো ইউনিয়ন বের করবেন, তারপরে ওগুলোর উপর বেস করে এই গ্রাফটা ড্র করবেন। এটাই তো এতক্ষণ ধরে বলছিলাম। স্যার আজকে কি আরো ক্লাস করাবেন স্যার, আরো স্লাইড দেখাবেন? হ্যাঁ আরেকটু বাকি আছে, বেশি বাকি নাই, আরেকটাই টপিক বাকি আছে, গ্রাফ আইসোমরফিজম। হ্যাঁ খুবই সহজ একটা টপিক, গ্রাফ আইসোমরফিজম। এই স্লাইডটা আমাদের আসলে পড়া লাগবে না, এই স্লাইডটা স্যার হচ্ছে, হ্যাঁ বলেন। স্যার আমাকে একটু লিভ নিতে হবে, আমি এক জায়গায় যাবো, আমার নানা অসুস্থ, একটু দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, গেলেই হলো, বলে যেতে হবে না, প্যারা নাই। আচ্ছা গ্রাফ আইসোমরফিজম, আইসোমরফিজম মানে হচ্ছে, রুমটা আগে অ্যাটেন্ডেন্স নিছি, ক্লাসের নামাজ মাঝে পড়ে আসছিলাম আমি স্যার। অ্যাটেন্ডেন্স নিয়ে কথা না বলাই ভালো, ঠিক আছে? আপনি কমেন্টে লিখে দিয়ে চলে যান, তাহলেই হবে। ওকে স্যার। আচ্ছা গ্রাফ আইসোমরফিজম, আইসোমরফিজম বলতে বোঝায় আসলে সেম গ্রাফ, হ্যাঁ সেম জিনিস, সেম গ্রাফ বোঝায়। এই যে দুইটা গ্রাফ আছে লেফট কর্নারে, এই দুটো গ্রাফ কি সেম দেখেন তো? না স্যার স্যার। স্যার এরকম সাজানো যাবে, এরকম করা যাবে। হ্যাঁ স্যার, যদি আমি ইউ1 কে ধরি তাহলে তো ইউ1 যেভাবে যেভাবে ঘুরে আসি না কেন স্যার, ইউ1 আবার মানে আসতে পারতেছি, নিচের গ্রাফও তো স্যার সেম। গ্রাফ দুইটা আসলে কিন্তু সেম, হ্যাঁ গ্রাফ দুইটা কিন্তু আসলে জি স্যার। সেম গ্রাফই বোঝায়, ঠিক আছে? কিভাবে এই জিনিসটা আমরা বের করতে পারি, এখানে একটা টেকনিক দেওয়া আছে, কিন্তু এই টেকনিকটা কঠিন, আমরা একটা খুব সহজ নিয়মে দেখব, ঠিক আছে? এটা আমাদের পরের স্লাইডে আছে। তো দুইটা গ্রাফ সেম কিনা বা আইসোমরফিক কিনা এটা বের করার জন্য প্রথম শর্তটা কি, যে দুইটা গ্রাফের নোড গুলো সমান হতে হবে না? মনে করেন একটা গ্রাফে নোড আছে 4টা, আরেকটা গ্রাফে নোড আছে 5টা, তাহলে কি ওরা কখনো সমান হবে? জি না স্যার। স্যার হবে না। তারপরে একটা গ্রাফে মনে করেন এজ আছে 4টা, আরেকটাতে এজ আছে 5টা, তাও তো ওরা কখনোই সমান সমান হবে হবে না। না। তাহলে আমরা ফার্স্টে কি চেক করব, দুইটা গ্রাফ দেওয়া থাকলে যে তাদের কয়টা নোড আছে এবং কয়টা এজ আছে। দুইটা গ্রাফে যদি সমান সংখ্যক নোড আর এজ আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা সাথে সাথেই বলে দিতে পারবো কি, যে গ্রাফ দুইটা আইসোমরফিক না। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আর যদি সমান হয় তাহলে আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা কি? ডিগ্রি সিকোয়েন্স। ডিগ্রি জিনিসটা কি? একটা নোটের সাথে টোটাল কতগুলা এডস কানেক্টেড আছে তার সংখ্যাটাকে ডিগ্রি বলা হয়। হ্যাঁ সেটাই হচ্ছে তার ডিগ্রি। তা আমার ডিগ্রি সিকোয়েন্স মানে কি, আমার একটা গ্রাফের সবগুলো নোডের ডিগ্রি গুলো আমরা সিকোয়েন্সিয়ালি লিখবো। তাহলে মনে করেন এই গ্রাফটার ক্ষেত্রে আমার ডিগ্রি সিকোয়েন্স কি হবে, প্রথমটা ডিগ্রি 2, পরেরটা ডিগ্রি 2, তারপরটাও 2, তারপরটাও কি 2। তাহলে ডিগ্রি সিকোয়েন্স আমরা এভাবে লিখি, কমা দিয়ে দিই 2 2 2 2। পরেরটার ক্ষেত্রে ডিগ্রি সিকোয়েন্স কি, 2 2 2 এবং 2। ডিগ্রি সিকোয়েন্সও মিলে গেল না? জি স্যার। জি স্যার। ডিগ্রি সিকোয়েন্সে যেহেতু মিলে গেছে, আমরা বলতে পারবো কি, গ্রাফ দুইটা আইসোমরফিক, গ্রাফ দুইটা আইসোমরফিক।
বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে। আমরা লাস্টের দিকে যতগুলো টপিক কভার করেছি সবগুলো থেকেই কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো এটাই গেল, এটাই আমাদের শেষ। আমাদের বইয়ের রেফারেন্স গুলো দেওয়া আছে, বই যদি দেখতে চান আর কি, আমাদের এখানে বইয়ের পেজ নাম্বার সহ এবং এক্সারসাইজের প্রবলেম নাম্বার সহই দেওয়া আছে। কারো কোনো কোশ্চেন আছে আমাদের গ্রাফ ট্রি রিলেটেড? স্যার 15 নম্বর স্লাইডে একটু যান স্যার। হ্যাঁ, স্যার এইটার ক্ষেত্রে কি আমরা গ্রাফটা কি দেয়া থাকবে না আমাদের নিজেদের গ্রাফ তৈরি করে তারপর করতে হবে? গ্রাফ না দেওয়া থাকতেই পারে, গ্রাফ দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। না দেয়া থাকলে কি আমাদের এরকম মিলিয়ে মিলিয়ে তারপর ওই ডিগ্রি আর ইনপুট মানে আউট ডিগ্রি আর ইন ডিগ্রি এটা বের করতে হবে? গ্রাফ না দেওয়া থাকলে আপনি যে কোনো একটা গ্রাফ আঁকবেন, ডাইরেক্টেড যে কোনো একটা গ্রাফ আঁকবেন, এই শর্তটা মিলবেই। থিওরামের মানে কি, সব জায়গার জন্য সত্য না। আপনি যদি একটা হ্যাঁ র্যান্ডম গ্রাফও আঁকেন তার জন্য এই জিনিসটা মিলবে, সত্য হবে। কিন্তু স্যার আমি আঁকছি কিন্তু মিলছে না, সেই জন্য জিজ্ঞেস করছি। আপনার ইন ডিগ্রি আউট ডিগ্রি সাম মিলে নাই, না স্যার। আপনি যোগ করতে ভুল করছেন। সোজা সহজ কথা একদম। স্যার আমি দেখছি অনেকবার। না না, আপনি নর্মালি চিন্তা করেন, আর জয়টা ডিগ্রি, জয়টা এজ বের হয়, তো এটা এজ আরেক জায়গাতে ঢুকবে না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি বুঝতে দেখান, পারছি না। স্ক্রিন শেয়ার করে দেখান, আমি দেখছি নাহলে। স্যার স্ক্রিন শেয়ার করলে আর কি নেট থাকবে না, এখানে সমস্যা, নেটে প্রবলেম করে। তাহলে কোনোভাবে যদি দেওয়া যেত বা দেখানো যেত তাহলে হতো যে স্যার আমি মিলবে আবার এটা। চেষ্টা করে পরের ক্লাসে বলবো আবার। হ্যাঁ, এটা মিলবে, এটা মানে বললাম তো, এটা বাধ্য মিলতে। এই জন্যই তো থিওরাম, থিওরামের ব্যাপারটা হচ্ছে এরকম যে সত্য ওই সিচুয়েশনে সবসময় সত্য। আর কারো কোনো স্যার, সমস্যা আছে? হ্যাঁ বলেন। অ্যাডজাসেন্সি লিস্টে স্যার আপনি একটা কথা বলছিলেন যে অ্যাডজাসেন্সি লিস্টে এটা সেট ফরম্যাটে লেখা থাকবে। এখানে মানে দুইটা জিনিস লিখলেও মানে একটা জিনিসই বুঝাইবো। হ্যাঁ তার মানে মানে আমি লিস্টে স্যার আমি মানে এই যে প্রথম যে বি আছে আরেকটা বিও লিখতে পারবো, কিন্তু গ্রাফে আমার ঠিকই এটা প্রেজেন্ট করতে হবে একটা এজ দ্বারা, এরকম কিছু স্যার? মানে আপনার পরীক্ষা যদি এরকম লিস্টে আপনি দুইটা দেন, আমি কিন্তু গ্রাফে একটা দিয়ে রিপ্রেজেন্ট করবো, কারণ অ্যাডজাসেন্সি লিস্ট দুইটা হ্যান্ডেল করতে পারে না, মানে দুইটা একসাথে, হ্যাঁ, তাই না মাল্টিপল স্যার? এজ হ্যান্ডেল করতে পারে না। আপনাকে গ্রাফ এই যে অ্যাডিশনাল ভার্টেক্স বা এই যে লিস্টে কখনো দুইটা দেওয়া হবে না, চিন্তা নাই, কারণ ওটা তো হ্যান্ডেল করতে পারে না। জি স্যার। জি স্যার। তাহলে অ্যাডজাসেন্ট স্যার, অ্যাডজাসেন্ট এটা তো পুরাই অ্যাডজাসেন্ট লিস্ট আছে স্যার, এটা পুরো অ্যাডজাসেন্টের মতো। মানে আমরা ওই যে অ্যাডজাসেন্ট বের করছিলাম তখনও দুইটা থাকলে কিন্তু একটাই কাউন্ট করতাম স্যার। হ্যাঁ, জি স্যার। প্রতিবেশীটাই আর খালি কাউন্ট ম্যাট্রিক্সটা হবে। স্যার ইয়ারতে ডিগ্রির সাথে একদম সাদৃশ্য আছে। হ্যাঁ, ম্যাট্রিক্সটা সবই কাউন্ট করতে পারে, লুপ, মাল্টিপল এজ সবই ক্যালকুলেট ধরতে পারে। জি, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের এটার উপর ডিগ্রি, আমাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে 5 মার্কের যে অ্যাসাইনমেন্টটা, ওটা আমাদের এই স্লাইডটার উপরেই থাকবে। ডিগ্রি ট্রি নামে যে স্লাইডটা আছে এটার উপরেই থাকবে। আজকে রাতেই দেওয়া হবে এটা, ঠিক আছে? আজকে রাতেই দেওয়া হবে, কালকে রাত পর্যন্ত আপনাদের টাইম থাকবে, বেশিক্ষণ লাগবে না। 5 মার্কের অ্যাসাইনমেন্ট, হয়তো আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ। করে ফেলবেন, লেট করবেন না, ঠিক আছে? 5 মার্কের অ্যাসাইনমেন্ট লেট করে সাবমিট করা ঠিক না, এটা কিন্তু লেট করলে কিন্তু মার্কস কাটা যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের কালকে তো প্রেজেন্টেশন আছে, আশা করি সবাই জানেন ব্যাপারটা। কালকে 1টার সময়, ঠিক আছে? 1টা থেকে শুরু হবে, যাদের সমস্যা নাই 1টার দিকে দিয়ে ফেলবেন, তারপরে থেকে থাকবেন। তো ইসের সময়, প্রেজেন্টেশনের সময় সবার ইসেই থাকা ভালো। কারণ হচ্ছে যে মনে করেন আপনারটাতে একটা ভুল ধরা পড়ে নাই, আরেকজনেরটাতে বলছি, তাই আপনি ওই আইডিয়াটা পেয়েছেন, ঠিক আছে? আমাদের স্লাইডে নর্মালি ভুলগুলো ধরা হয় এবং সবগুলো ভুলই বলে দিই, যেন আপনাদের ফিউচারে যে প্রেজেন্টেশন গুলো থাকবে ওগুলোতে সমস্যা না হয়, ঠিক আছে? তো সবারটা শুনলে এবং একটু যদি খেয়াল রাখা যায়, নোট করে রাখা যায়, তাহলে কাজে দেয়। ওটাও কিন্তু একটা শেখার জিনিস, কিভাবে প্রেজেন্টেশনের স্লাইড বানাতে হয়, এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো নাই, আলোচনা নাই আজকে।
কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি আজকের মতো। স্যার আসসালাম